এখনো স্কুলের গণ্ডি পার হইনি। বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলি হয়েছে। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রগাঢ় হয়। বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি। তার মধ্যে আবার স্টেশনে বাবার জন্য সবাই কান্নাকাটি করছিল। সৎ ও নিরপেক্ষ হিসেবে বাবার সুনাম ছিল, তাই সবার মনোকষ্ট। ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। যথারীতি যখন নোয়াখালীর সোনাপুরে পৌঁছালাম, তখন অভ্যর্থনার জন্য লোক সমাবেশ, মালা দিয়ে বাবা মাকে বরণ করা হলো। কিন্তু তাতেও আমার মনটা বিশেষ ভালো হলো না। সোনাপুরেই জেলার সব বড় অফিসারদের বাংলো, ডিসি, এসপি, জেলা জজ, সিভিল সার্জন সবারই বাংলো। মাঝখানে সামবাঁধানো ঘাটের দিঘি, বাড়িগুলো দেয়াল বেতের, মেঝে পাকা, ছাদ অ্যাসফাল্টের, সুন্দর চত্বর, বড় গেট। গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্নধর্মী গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগলো। একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমোতে যাব এমন সময় মনে হলো ছাদের পাটাতন একে যেন কাউকে করে চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আত্মচিৎকার করছে। চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলতাম ভুল শুনেছি, কিন্তু না, শুধু আমি নই, বাড়ি শুদ্ধ সবাই শুনেছে। আর সবাই ঘরের পাটাতনে একই শব্দ শুনতে পেয়েছে। 5 জন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? তারা উত্তরে বলল যে কে বা কারা এমনটি করছে তাদের জানা নেই। বাবা সাহসী দেখে 2 জন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য। তারা বলল, এর আগেও এমন দেখেছে, কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবারও উত্তরটা একই হলো। ঘটনার এখানে কিন্তু শেষ নয়। এরপর শুয়ে পড়ি যার বিছানায়, যার ঘরে। রাত তখন 2টোর কম হবে না। মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস ওঠানামা করছে। গলায় যেন কারো ঠান্ডা হাত অনুভব করলাম। আমার মেজ বোনটা চিরকালই ভীতু। সে ভয়ে উঠে এলো আমার বিছানায়, নিজের ঘর ছেড়ে। বলল, আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম সে কেন প্রস্তাব দিল। কে বুঝতে দিলাম না তা। বললাম, বেশ, থাকো তুমি। যত দোয়া দরুদ আমার জানা ছিল তারপরে বুকে ফু দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল হলো। নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। বাবুর্চি চাচা অনেক আগেই এসে গেছে। ছোট আপা অর্থাৎ আমার মেজ বোন অঘরে ঘুমাচ্ছে। মাকে কিছু বললাম না। এভাবে কিছুদিন কেটে গেল। একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগলো। একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হলো কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হাড়টা খুলে নিল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না। তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে 8 জন গার্ড পাহারা দিচ্ছে, সুতরাং চোর ঢুকেছে। এ কথা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামাতেই মনে হলো কিসে যেন পা ঠেকল। নিচে চেয়ে দেখি কার্পেটের ওপর আমাদের 2 বোনের গলার চিকন হাড় দুটো পড়ে আছে। অল্প বয়স, তার ওপর এমন অস্বাভাবিক ঘটনা, অস্বস্তি যে লাগেনি তা বললে মিথ্যা বলা হবে। তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটল মাকে সবিস্তারে বললাম। ছোট আপা বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল, ভীতুতে। আমি বলাই মা বললেন, দেখি কি করা যায়। এভাবে কয়েক মাস কেটে গেল। এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে। এর মধ্যে আমার বাবুর্চি চাচার সঙ্গে বেশ ভাব হয়ে গেছে। বাবুর্চি চাচাকে আমি প্রতি রাতের ঘটনা বলি। উনি মাথা নেড়ে বলেন, হ্যাঁ বাবুয়া, এসবই সত্যি। এরকম ঘটনা সবই এখানে ঘটে। তখন আমি বুঝিনি আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলছে। তখন শীত এসে গেছে। নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে। বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুবই ভালোবাসতেন। সে যাই হোক, পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ। যদিও আমি সাধারণত বাবা কোথাও গেলে সঙ্গ ছাড়ি না, কিন্তু এবার যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না। শীতের দিন হলেও সন্ধ্যা থেকে টিপটিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করল। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। রাত 10টা পার হয়ে গেছে। বাবা বাসায় নেই। শীতের রাত, তখনও টেলিভিশন চালু হয়নি। সবাই যার ঘরে শুয়ে পড়েছে, আর বোধহয় ঘুমিয়েও পড়েছে। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেদিন ছোট আপা, মা, নানি সবাই অসুস্থ। আয়াকেও ঘুমোতে পাঠিয়ে দিয়েছি, যদিও সে যেতে চাইছিল না। আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম। নামটা আজ মনে করতে পারছি না। মা বলতেন, গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না, ভাষাও শেখা যায় না। ফলে ছোট থেকেই গল্পের বই পড়ার অভ্যাসটা রপ্ত করে ফেলেছিলাম।
সেই অভ্যাসটা আজও থেকে গেছে। সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম। সজাগ। বেশ রাত তখন। মনে হচ্ছিল নানি যেন ডাকছে। উঠে গেলাম তার কাছে, গিয়ে দেখি তিনি অঘরে ঘুমাচ্ছেন। ভাবলাম কানের ভুল, নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি। এবার মনে হলো মা ডাকছেন আমাকে। তাড়াতাড়ি গেলাম মার ঘরে, কিন্তু দেখি তিনিও ঘুমোচ্ছেন অঘরে। ভাবলাম ভুল শুনেছি। আবার ফিরে এসে বিছানায় বসতে যাব, মনে হলো ছোট আপা ডাকছেন। তড়িঘড়ি তার ঘরের দিকে এগুলাম, গিয়ে দেখি সেও ঘুমাচ্ছে। এই শীতরাতে আমার ঘাম ঝরতে লাগলো। এ হতে পারে না, এতবার কি আমি কানে ভুল শুনলাম? এটা একটা অস্বাভাবিক ঘটনা। এই কথা মনে হতেই বুকের ভেতরটা শিরশির করে উঠল। মুরব্বীদের বলতে শুনেছি, এরকম অবস্থায় ভয় পেলেই ক্ষতি। তাই নিজেকে সামলে নিলাম। যতই অস্বাভাবিক হোক, ভয় পেলে চলবে না। তবে মনের ভেতরের অস্বস্তিটা কিছুতেই কাটছিল না। তখনও জানতাম না আমার জন্য আরও কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে। মার কাছ থেকে শুনে আয়াতুল কুরসি মুখস্থ করেছিলাম। মনে হলো ভাগ্যে শিখেছিলাম। দোয়াটা পড়ে বুকে ফুঁ দিলাম। নিজের ঘরে গিয়ে লেপের ভিতর ঢুকে গেলাম। মশারি টাঙাইনি, ভেবেছিলাম বারবার উঠতে হতে পারে। খানিক পর মনে হলো কেউ আমার পায়ের কাছে বসেছে। প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু অস্বস্তি কাটল না। দেখ পাক করে তাকিয়ে দেখি একজন ঘোমটা দেওয়া মহিলা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি আবার মুখ ঢেকে ফেললাম। ভয় না পাওয়ার চেষ্টা করছি, দোয়া পড়ছি। সাহস করে লাথি মারলাম, কিন্তু কিছুই অনুভব করলাম না। তখন মনে হলো অস্বাভাবিক জিনিসের অবয়ব থাকে না। লেপ ফাঁক করে আবার দেখি সে এখনো বসে আছে। আমার ঘরের জানালা সবসময় একটু খোলা থাকে, সেদিনও খোলা ছিল। জানালার বাইরে গন্ধরাজ গাছ। আজানের ধ্বনি শোনা মাত্র সেই মহিলা উঠে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছে মিশে গেল। সকালে সব খুলে বললাম মাকে। ওর এক কামেল ফকির এলেন। তিনি জানালেন ওই গাছের নিচে এক মেয়েকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। আর নির্দেশ মতো জানালা বন্ধ রাখা শুরু করলাম। এরপর থেকে জানালায় টোকা শোনা গেলেও আর খুলি না। আর কিছু ঘটেনি, তবে ছাদের পাতা টানে কোড়া মারার শব্দ আর আর্তচিৎকার মাঝে মাঝে শোনা যেত। আজ এত বছর পরেও সেই ঘটনার কথা ভুলতে পারিনি। কি ঘটেছিল, কে ঘটিয়েছিল, প্রকৃত সত্যটা কি? আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। এমন আরও ভয়ঙ্কর বাস্তব গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত নামলেই আমরা নিয়ে আসি নতুন নতুন রহস্য ও অজানা ঘটনা। যদি আপনার জীবনে কোনো ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে, দেরি না করে আমাদের পাঠান। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে আপনার গল্প লিখে পাঠান। আপনার ঘটনাই হতে পারে আমাদের পরবর্তী ভিডিও।